স্যার রেকর্ডিংটা অন করে নিলে মনে ভালো হইতো। এখনই অন করবো কেন? আমি ক্লাস শুরু করলে না অন করবো? তো ঠিক আছে স্যার। আমি তো এখনো অপেক্ষা আছি। কতজন হয়েছে? আমি তো এখনো নতুন, বুঝি না। 45 স্যার। 45 না? নিচে 45 আপনাকে 45 এখন এতক্ষণ আমার পিকচার দেখতাম, এখন আমার পিকচারও আমি হারাই ফেলেছি। স্যার হয় মাঝে মাঝে। স্যার আমরা দেখতে পাচ্ছি। এখন স্যার আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার কি ব্রিজের পাশে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাদাম খাচ্ছি। স্যার আমরা অ্যাটেন্ডেন্স গুলাকে চ্যাটে দিয়ে দেব স্যার। এটা ভালো আসছে স্যার। হ্যাঁ, গ্রিন স্ক্রিন ইউজ করছেন নাকি স্যার ঠিক ব্যাকগ্রাউন্ডে? না স্যারের পিছনে হচ্ছে ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি আঁকা আছে স্যার, ওই যে পিছনে আপনার। এটা ভালো আসছে স্যার। ওইটা ওইটা জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওটা এমনি করছে নিজের হাতে। নিজে হাতে বানাইছেন স্যার? এটা করছে নিজের হাতে। না না, আমার মনে হয় কি স্যার এখানে কোনো মানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করছেন, যার কারণে হ্যাঁ স্যার, আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করছেন, বুঝতে পারছি স্যার। ওই যে বিস্কিট মাঝে মাঝে সরে যাচ্ছে। কোনটা? ওই যে ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যখন ক্লাসিফিকেশন করেছি তখন আমরা দেখছি ট্রি বেস ক্লাসিফিকেশন। আর ট্রি বেস ক্লাসিফিকেশন দেখার পর আমরা দেখেছি যে একটা ট্রি অথবা একটা মডেল যদি বানানো হয় তাহলে সেটা বানানোর পর কিভাবে ভ্যালিডেট করতে হয়, কিভাবে তার রিলায়েবিলিটি দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ক্লাসিফিকেশনের আরো অনেকগুলি টেকনিক ছিল যেগুলি আমরা আলোচনা করি নাই। আমি একটু স্লাইডটা ওপেন করে দেখাই, তাহলে একটু বোঝা যাবে যে ক্লাসিফিকেশনের আর কি কি টেকনিক ছিল। আমরা ট্রি বেস ক্লাসিফিকেশনের পরেও আরো কিছু ক্লাসিফিকেশন টেকনিক ছিল। তো সেটা একটু দেখাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন এটা এখানে মেইনলি 5-6টা ক্লাসিফিকেশন টেকনিক আছে। আমরা শুধুমাত্র ডিসিশন ট্রি, কথা বলে মাইকটা অফ করে দিয়েন। হ্যাঁ, ডিসিশন ট্রি পড়েছি। তো ডিসিশন ট্রির মধ্যেও আমরা মাত্র হান্স অ্যালগরিদম পড়ছি, আরো কয়েকটা অ্যালগরিদম ছিল, কিচ্ছু পড়িনি। তাহলে ডিসিশন ট্রিরই হান্স অ্যালগরিদম ছাড়া সবচেয়ে বেশি ইউজ হয় আসলে অ্যাকচুয়ালি কোনটা ইউজ, কোনটা মানে অ্যাকচুয়ালি মানে রিয়েল কন্ডিশনে কোন কোন অ্যালগরিদমটা বা কোন টেকনিক গুলা বেশি ইউজ হয়? সবগুলা ইউজ হয় নাকি? মানে আমি যখন পড়েছি আমার প্রফেসর আমাকে বলেছে যে ট্রি বেস অ্যালগরিদমের মধ্যে ট্রি বেস মেথডের মধ্যে ডিসিশন ট্রির মধ্যে তোমরা C4.5 ইউজ করবে, এবং তিনিও দেখতাম মাঝে মাঝে C4.5 সিলেক্ট করতো। কিন্তু আমরা কিন্তু হ্যাঁ ঐশী তাসনিম, ওকে, আমরা কিন্তু ওই C4.5 মেথডটা দেখি নেই। আমরা সবচেয়ে আদি মেথডটা দেখেছি হান্স অ্যালগরিদম। ঠিক আছে,
তো এখন আমরা ওইদিকে যাব না, আমরা আমাদের আরো অনেক কিছু শেখার আছে। এই কারণে আমরা ট্রি ক্লাসিফিকেশনের হ্যাঁ বলো ঐশী, তোমার মাইক্রোফোনটা অফ করো। একটা সাউন্ড হচ্ছে কোথায় জানি। স্যার আপনি মিউট করে যান, পরে আমরা কথা বললে মিউট অফ করে কথা বলবো না, আপনি মিউট করে যান স্যার। কেমনে মিউট করব? কি মিউট করতে চাই মনে করেন? ঐশীকে মিউট করব। মিউট, ইয়েস। স্যার আপনি মিউট অন করতে পারেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওকে, চ্যাট বক্সটা খোলার অনেকক্ষণ চেষ্টা করতেছি, পারতেছি না। যাই হোক, ওকে। এখন আমাদের আরো কয়েকটা ক্লাসিফিকেশন টেকনিক আছে, সেটা হলো রুল বেস মেথড, মেমোরি বেস, তারপরে নিউরাল নেটওয়ার্ক, নাইক বেস এবং সাপোর্ট ভেক্টর অ্যালগরিদম। তো মিউট সাপোর্ট ভেক্টর অ্যালগরিদম। এখন আমরা এগুলি আস্তে আস্তে একটু জানবো। আমরা ডিসিশন ট্রি তো আমাদের খেয়াল আছে যে ডিসিশন ট্রিটা হচ্ছে আমরা একটা ট্রির মতো বানাবো, যে কোনো পদ্ধতিতে হোক, যে কোনো অ্যালগরিদমেই হোক, ট্রির মতো বানাবো এবং সেই ট্রিটাকে সেই ট্রি থেকে আমরা দেখে 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 নতুন ডাটাকে ক্লাসিফাই করব। ট্রি বানানোর অনেকগুলি পদ্ধতি আছে। এবার আসুন আরেকটা পদ্ধতি হচ্ছে ক্লাসিফিকেশনের রুল বেস মেথড। তো রুল বেস মেথডটা কি সেটা একটু আমরা দেখে নেই। আচ্ছা, এই ট্রির এই ফাইলটা তো আমরা পড়ছি, আমরা এটা কেন দেখাচ্ছি, এটা তো শেষ করছি। এটা এখানে আনলাম উদাহরণ, কয় ধরনের ক্লাসিফিকেশন টেকনিক আছে সেটা দেখানোর জন্য। আচ্ছা, এখন আসেন অন্যান্য ক্লাসিফিকেশন টেকনিক্স। প্রথমে হচ্ছে রুল বেস ক্লাসিফিকেশন।
তো ক্লাসিফিকেশন করার মডেলটা তৈরি করলে ওটাকে বলা হয় রুল বেসড ক্লাসিফায়ার। আর ক্লাসিফিকেশন হচ্ছে কাজের নাউনটার নাম, রুল বেসড ক্লাসিফিকেশন। এখন রুল বেসড ক্লাসিফিকেশন কি এই পেজটার মধ্যে বলা আছে। আমরা এই পেজটা পড়বো না এখন, আমরা একটু এই পিকচারটাতে যাই, একটু অ্যাডভান্স হয়ে গেছি। যে ট্রিটা দেখতে পাচ্ছেন এই ট্রিটা হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফিকেশন, আর ডিসিশন ট্রি ক্লাসিফায়ার বলতে পারেন এটা। আর যে পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই পদ্ধতিটাকে আমরা বলবো ডিসিশন ট্রি ক্লাসিফিকেশন টেকনিক। এই ক্লাসিফায়ারের মাধ্যমে আমরা যে কাউকে নতুন ডাটাকে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে ক্লাসিফাই করতে পারি। প্রথমে জিজ্ঞেস করব আপনার রিফান্ড কি আগে দিছেন কিনা, আপনাকে জিজ্ঞেস করব আপনার মেরিটাল স্ট্যাটাস কি। হয়তোবা রিফান্ডের ওই জায়গায় আমার সিদ্ধান্ত এসে যাবে, যদি না আসলো তাহলে মেরিটাল স্ট্যাটাস কি, হয়তোবা এখানে আমার সিদ্ধান্ত এসে যাবে। যদি না আসলো জিজ্ঞেস করব যে আপনার ট্যাক্সেবল ইনকাম কত। এই তিনটা প্রশ্ন করেই কিন্তু একজন ব্যক্তিকে ক্লাসিফাই করা যাবে। প্রশ্ন হচ্ছে যে এই ট্রি ছাড়া, ট্রি তৈরি না করে অন্যভাবে আমরা ক্লাসিফিকেশন করব রুল বেসড ক্লাসিফিকেশন। তো রুল বেসড ক্লাসিফিকেশন বোঝানোর জন্য আমি এই ট্রিটা নিয়ে আসলাম। এই ট্রিটা থেকে বলি এই ট্রি থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি একজন লোক যদি রিফান্ড দেয় তাহলে সে ভালো মানুষ, চিট ইকুয়াল টু নো তার রেজাল্ট। একজন ব্যক্তি যদি রিফান্ড দেয়, আবারও বলছি, তাইলে সে ভালো মানুষ, চিট ইকুয়াল টু নো। তাহলে এটাই তো একটা রুল। বা পাশে ডান পাশে দেখেন, ইফ রিফান্ড ইকুয়াল টু ইয়েস, রেজাল্ট ইজ নো। আবার দেখেন, একজন লোক যদি রিফান্ড নো হয়, তার মেরিটাল স্ট্যাটাস যদি মেরিট হয়, তাহলে সে ভালো মানুষ। তাহলে এটাই তো একটা রুল। ইফ রিফান্ড ইকুয়াল টু নো, মেরিটাল স্ট্যাটাস ইকুয়াল টু মেরিট, রেজাল্ট হবে নো। তাহলে এটা কি? রিফান্ড যদি নো হয়, মেরিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল অথবা ডিভোর্স হয়, ইনকাম যদি 80,000-এর কম থাকে, তাহলে ভালো মানুষ। অনলি খারাপ মানুষ কি? এটা আরেকটা রুল। অনলি খারাপ মানুষকে রিফান্ড ইকুয়াল টু নো, মেরিটাল স্ট্যাটাস ইকুয়াল টু সিঙ্গেল অথবা ডিভোর্স, ইনকাম ইজ 80,000-এর চেয়ে বেশি, এই লোকগুলি খারাপ। তাহলে এক অর্থে আমরা এই যে ট্রি যে বানিয়েছিলাম, যেই মেথডে ট্রি বানাই না কেন, ট্রি ইউজ করতে পারি। আসলে ট্রি ইউজ করি মানে হচ্ছে আমরা এই রুলগুলি ইউজ করি। তাহলে কি আমরা পারি না ট্রি না বানিয়ে ডাটা থেকে ডাইরেক্ট রুল বানাইতে? ডাটা থেকে ট্রি না বানিয়ে যদি ডাটা থেকে ডাইরেক্ট রুল বানাই এবং এই রুল দিয়েই যদি নতুন ডাটাকে ক্লাসিফাই করি, ট্রির মতোই কাজ হবে। তাইলে এই রুল, ডাটাটাকে রুল বানানোটাকে বানাইলাম, মনে করি এই 4টা রুল বা ডাটা থেকেই বানাইলাম। তাহলে এই 4টা রুলের সেটকে আমি বলবো আমার ক্লাসিফিকেশন মডেল। এই 4টা রুলের সেটকে আমি বলবো আমি রুল। তাইলে এটাই রুল বেসড ক্লাসিফিকেশন। তাইলে এখন একজন মাইক অন করে বলেন তো, যে কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে যদি রুল বেসড ক্লাসিফিকেশন কি, তাহলে কি উত্তর হবে? স্যার, যে ডিসিশনটিতে আমাদের কোনো ট্রি লাগে না ওইটা। ট্রি থেকে আমরা যে রুলটা বানাইবো স্যার, ওইটার উপরে যে
ক্লাসিফিকেশনটা হবে ওইটা, কিন্তু আলটিমেটলি তো স্যার এটা ট্রি থেকে আসতেছে। কিন্তু আমি দেখাইছি ট্রি থেকে আসতেছে, কিন্তু আমি তো বলছি যে ট্রি থেকে দেখানো হয়েছে আসতেছে এটা বোঝানোর জন্য। যদি কোনো ইনফরমেশন সেটাও হতে পারে। কিন্তু স্যার আমরা স্যার এখানে তো ডাটা খুব কম, এর জন্য আমরা ইজিলি দেখতে পারতেছি যে ট্রি থেকে আমরা এটা রুলস কিভাবে বানাইলাম, কিন্তু না, যখন এখানে হিউজ ডাটা না, থাকবে এটা এটা আর আপনি বোঝানোর জন্য আমি জিজ্ঞেস বুঝাইছি। স্যার কোনো সিনারিও থেকেও তো একটা রুল আসতে পারে। হ্যাঁ, আমি Scenario। হ্যাঁ আমি বোঝানোর জন্য সিনারিও একটা ডেটা ট্রি দেখাইছি, কিন্তু আসলে রুল বেস ক্লাসিফিকেশনে ডাইরেক্ট ডেটা থেকেই রুল বানানো হয়। স্যার অনেক সময় তো এরকম হয় স্যার যে আমার কাছে ডাটা নেই, কিন্তু আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স থেকে আমি রুল সেট করতে পারি ডাটার উপরে শুরুতেই, তো সেটার জন্য তো তাইলে আমাকে এটা রুল বেস ক্লাস, তাইলে আপনি আপনার মাথা থেকে যেহেতু করেছেন আসলে আপনি ডাটা থেকেই করছেন। জি, কিন্তু সেটা তো মানে বলতে চাচ্ছিলাম স্যার ডিসিশন মেকিং ট্রি করতে গেলে তো আমার অরিজিনাল ডাটা লাগবে, কিন্তু আমি রুল বেস যখন করতেছি তখন আমার অরিজিনাল ডাটাটা না হলেও আমি রুলটা তৈরি করতে পারছি। এটা আপনি একজন হিউম্যান হিসেবে পারেন, আপনার অরিজিনাল ডেটা থেকেই করেছেন, কারণ আপনি একটা সিনারিও দেখছেন অনেকবার সত্যি হয়েছে, সেই সিনারিও থেকে একটা রুল তৈরি করছেন। এই জন্য আমি বলতে চাচ্ছি আপনি আসলে ডাটা থেকেই করছেন। হিউম্যান এটা পারে, কম্পিউটার তো এটা পারে না। কম্পিউটারকে তো সিনারিও দিলে হবে না, কম্পিউটারকে ডেটা দিতে হবে, তখন বলতে হবে তুমি ডেটা থেকে রুল বানাও। তাহলে এই পদ্ধতিতে ডেটা থেকে যদি রুল বানানোর এই পদ্ধতিটা কি বলা হয়? রুল বেসড ক্লাসিফিকেশন। যদি সেই রুলগুলি দিয়ে আমি ডাটা মাইনিং করি, আমি একটু আমার মনে হচ্ছে এবার আমি একটু ব্যাকে যাই, আমি যে স্লাইডগুলি স্কিপ করে আসছি। দেখেন এই ডেটা থেকে আমি একটা রুল বানাইতে পারি, এই ডেটা থেকে একটা রুল বানাবো। দেখেন একটু, এটা ডেটা, এটা ছোট ডাটা দিয়ে তো আমরা এতদিন প্র্যাকটিস করছি, এখনো ছোট ডাটা দিয়ে প্র্যাকটিস করবো। ডেটার প্রথম কলাম রোটা একটু দেখেন, প্রথম রোতে আমরা দেখতেছি, আমার কাছে মনে হলো সিঙ্গেল হইলে নো হয়, ক্লাস নো হয়। তাইলে আমি একটা রুল ধরলাম, স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস ইকুয়াল টু সিঙ্গেল হইলে ক্লাস নো হয়, একটা রুল ধরলাম। এখনো এই রুলটা নেই, জাস্ট ধরলাম। ধরার পর আমি এই রুলটা ডেটার মধ্যে অবজার্ভ করি একটু, কয়জন সিঙ্গেল আছে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল। দেখলাম 10টার মধ্যে 4টা, 10টার মধ্যে 4টা আছে। তার মধ্যে সমগ্র, তার মানে হচ্ছে সমগ্র ডেটাবেজে 40% আমার এই রুলটা কভার করে। তাইলে এটাকে বলবো কাভারেজ। যত বেশি কভার করে তত আমার ভালো, কারণ এই রুলটা 40% ডেটাকে কভার করে। কিন্তু এই রুলে আমি ধরছি কি সিঙ্গেল হইলে রেজাল্ট নো, তাহলে সিঙ্গেল রেজাল্ট নো এটা কতজন আছে? আমি দেখছি যতজন কভার করে তাদের মধ্যে 2জন চাই। 2জন, তো যতজন কভার করে তাদের মধ্যে 2জন, মানে 50%। তার মানে হচ্ছে বলতে চাচ্ছি যে কাভারেজ যাই থাকুক, মোটামুটি একটু কাভারেজ মোটামুটি থাকতে হয়, অ্যাকুরেসি একটু বেশি থাকতে হয়। এখানে অর্ধেক অর্ধেক কাভারেজ, অ্যাকুরেসি 50%, 50%। এই রুলটা আমি নিব না। আমি এজ এ রিসার্চার আমি চিন্তা করতে পারি যে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হইলে কভার করে অনেক বেশি মোটামুটি, কিন্তু কে পেন ইউজ করতেছেন নাকি? আমি কি পেন ইউজ করতে পারি? কেউ প্র্যাকটিস করতেছেন নাকি?
ये मार बोल रहा है